স্টুডেন্টস, বাইনে নির্মল নিটে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা যারা নিট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ অথচ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো, তোমরা জানো যে এনসিইআরটি নিটে কভার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বায়োলজিতে প্রধানত এনসিইআরটি থেকেই কোয়েশ্চেন্স দেওয়া হয় এবং এনসিইআরটি কিন্তু তোমাদেরকে ভালোভাবে কভার করতে হবে। কিন্তু তুমি তো এখন বলতে পারো যে স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়াশোনা করছি, সাঁতরা পাবলিকেশন অথবা ছায়া প্রকাশনী অথবা এনসিইআরটিতে অন্য জিনিস লেখা আছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। অ্যাকচুয়ালি এনসিইআরটিতে যে টপিক যেগুলো দেওয়া আছে সেগুলো তুলনামূলকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা যে বই পড়ছো তো তার থেকে কম ইনফরমেশান দেওয়া আছে, কিন্তু যেটুকু ইনফরমেশান দেওয়া আছে সেইটুকু ইনফরমেশানই কম্প্যাক্ট এবং অনেক কিছু বিষয় বোঝার আছে। এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো আমি শুরু করতে চলেছি হিউম্যান ফিজিওলজি অংশ দিয়ে, এবং হিউম্যান ফিজিওলজি অর্থাৎ এনসিইআরটি ইউনিট 5 বডি ফ্লুইড এবং সার্কুলেশন দিয়ে আমি আমার জার্নি শুরু করতে চলেছি, নিট জার্নি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে নোটস আছে টোটালি কিন্তু এনসিইআরটি বেসড নোটস, অর্থাৎ 100% এনসিইআরটি থেকেই প্রধানত এই নোটস তোলা আছে। এবং এই বডি ফ্লুইড এবং সার্কুলেশন যে কোনো চ্যাপ্টার যখন পড়তে যাবে আগে জেনে নেবে যে ওই চ্যাপ্টারের মধ্যে কী আছে। তো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে তোমাদের যেটা পড়তে হবে সেটা ব্লাড। বডি ফ্লুইড মানে কি, আমাদের দেহতে বিভিন্ন রকমের ফ্লুইড থাকে, সেটা হতে পারে ব্লাড হতে পারে, সেটা হতে পারে লিম্ফ হতে পারে, সেটা হতে পারে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হতে পারে। সো ডিফারেন্ট টাইপের ফ্লুইড থাকে। তো এই ফ্লুইডগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, অর্থাৎ রক্তের মধ্যে কী কী উপাদান থাকে, রক্তের প্লাজমা, তার সঙ্গে সঙ্গে রক্তের যে ডিফারেন্ট সেল আছে, তো সেগুলো সম্পর্কে কিন্তু ভালো করে কনসেপশন রাখতে হবে, ঠিক আছে। এবং তারপরে যে ডিফারেন্ট টাইপের সেল আছে, এখানে দেখতে পাচ্ছ যে আরবিসি আছে, তার সাথে সাথে ডিফারেন্ট টাইপের ডব্লিউবিসি আছে। তো ডব্লিউবিসির কী পার্সেন্টেজ আছে, আজকের ক্লাসে প্রধানত আমি এইটুকু অংশ পর্যন্ত তোমাদেরকে পড়াবো, অর্থাৎ রক্তের বিভিন্ন উপাদান পড়াবো। রক্ততঞ্চন দেখতে পাচ্ছ, এক্ষেত্রে রক্ততঞ্চন অর্থাৎ দেহের কোনো জায়গা যদি আমাদের কেটে যায় তাহলে সেই কাটা স্থান কিছুক্ষণ পরে সেখান থেকে কিন্তু রক্তপাত বন্ধ হয়ে যায়। তো তারপরেই যেটা আমাদেরকে পড়তাম কোন টাইপের প্রোটিন এক্ষেত্রে কীভাবে কাজ করে সেটা পড়তে হবে। এর সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে রক্তের গ্রুপ, মানে হিউম্যান এবিও ব্লাড গ্রুপ। আমাদের কারো ব্লাড গ্রুপ এ, কারো ব্লাড গ্রুপ বি, কারো এবি, কারো ও। এবং ব্লাড গ্রুপের পরেই যেটা আছে সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ কোনো মায়ের যদি সন্তান উৎপন্ন হয় বা কোনো পিতা যদি আরএইচ পজিটিভ হয় এবং মাতা যদি আরএইচ নেগেটিভ হয়, তাহলে তাদের প্রথম সন্তানে অতটা সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় সন্তান যখন উৎপন্ন হয় তো তারা প্রধানত হিমোলাইটিক জন্ডিসে তারা আক্রান্ত হয়। তো কেন হয়, কী হয়, তার ব্যাকগ্রাউন্ডে কী কারণ আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ব্লাড ক্লটিং আছে, হিউম্যান এবিও ব্লাড গ্রুপ আছে, তারপরে এই হার্ট আছে, হার্টের বিভিন্ন স্ট্রাকচার আছে, অর্থাৎ অলিন্দ নিলয়, তো সেগুলো সম্পর্কে যেমন জানতে হবে। কার্ডিয়াক সাইকেল সম্পর্কে পড়তে হবে, ইসিজি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এবং আমাদের হার্টের যে বিভিন্ন ডিজিজ আছে, এনজাইনা পেক্টোরিস আছে, হার্ট অ্যাটাক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট আছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত তোমাদের এই চ্যাপ্টার। তো প্রথমেই যেটা শুরু করব, যেটা বলছিলাম যে আজকে আমরা মেনলি যেটা পড়ব সেটা হচ্ছে রক্তের বিভিন্ন উপাদান। প্রথমেই তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, মানে পরিবহন। তো ট্রান্সপোর্ট মানে কি, ট্রান্সপোর্ট মানে বিভিন্ন পদার্থ প্রধানত পরিবাহিত হয়। এখন ঘটনা হচ্ছে যখন ইভলিউশন হয়েছে, আমরা জানি যে ইভলিউশন বা বিবর্তনের সিম্পল জীব থেকে কমপ্লেক্স জীবের উৎপত্তি ঘটেছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে বিভিন্ন মেকানিজম, তাদের যে ফাংশন, তাদের যে সিস্টেম, তারও কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই যে ট্রান্সপোর্ট সিম্পল অর্গানিজমসের ক্ষেত্রে একরকম হয়, মানে যেগুলো খুব সিম্পল যে সমস্ত জীব আছে তো তাদের ক্ষেত্রে একরকম, এবং কমপ্লেক্স যেসব অর্গানিজম আছে তো তাদের ক্ষেত্রে আবার অন্যরকম। সুতরাং সিম্পল অর্গানিজমসের ক্ষেত্রে ট্রান্সপোর্ট একরকম, আর কমপ্লেক্স যেসব অর্গানিজম আছে, কমপ্লেক্স মানে কি, যেমন হিউম্যান, ঠিক আছে। তো মানুষের ক্ষেত্রে এই ট্রান্সপোর্ট প্রসেস কিন্তু অন্যরকম হয়। তো ট্রান্সপোর্টের কেন প্রয়োজন? দেখো, আমাদের দেহতে সেল থাকে, সুতরাং আমাদের দেহতে সেল থাকে, এবং এই সেলের কাজ করার জন্য যেটা প্রয়োজন তো সেটা হচ্ছে এটিপি। ধরে যাক এখানে সেল আছে, এবং সেলের কাজ করতে গেলে, একটা সেলকে স্পেসিফিক কাজ করতে গেলে যেটা প্রয়োজন তো সেটা হচ্ছে এটিপি। এখন এই যে এটিপি, এই এটিপি আমরা কোথা থেকে পাই? আমাদের যে খাবার থাকে, যে ফুড থাকে বা খাবার থাকে, এই ফুডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, মানে এই খাবারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, খাবারের অক্সিডেশন হয় এবং তার ফলেই এটিপি তৈরি হয়। তাহলে সেলের মধ্যে তো এমনি এমনি আগে তো প্রধানত ফুড বা খাবার থাকে না, তাহলে এই খাবারটা কে নিয়ে আসে? এই খাবারটা নিয়ে আসে রক্তবাহের মধ্য দিয়ে, রক্তই প্রধানত খাবারকে নিয়ে আসে, ঠিক আছে। ধরে রাখো এখানে ব্লাড ভেসেলস আছে, তাহলে ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে প্রধানত পরিবাহিত হচ্ছে কি ফুড, এবং তার সঙ্গে সঙ্গে পরিবাহিত হচ্ছে কি অক্সিজেন। তাহলে
খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন ইত্যাদি রক্তের মধ্য দিয়ে সেলে চলে আসে, সেলের মধ্যে বিভিন্ন কাজ করে। তারপরে সেলের মধ্যে উৎপন্ন ক্ষতিকর পদার্থগুলো আবার রক্তের মধ্য দিয়েই আবার দেহের অন্য জায়গায় চলে আসে। তো এই যে ঘটনা, তো এটাকেই আমরা বলবো পরিবহন বা ট্রান্সপোর্ট। যেমন তুমি বাসে করে কোনো জায়গাতে যাচ্ছ, তো সেটাই কিন্তু পরিবহন। তাহলে বাস এক্ষেত্রে আমরা ধরতে পারি তোমার ব্লাড, ঠিক আছে। আর তুমি যে বাসে করে যাচ্ছ, তাহলে তুমি হচ্ছে খাদ্য, তুমি হচ্ছে অক্সিজেন, তো তোমাকে পরিবহন করছে বাস, রাইট। তাহলে এই যে ট্রান্সপোর্ট যেটা বলছিলাম, সিম্পল অর্গানিজমসের ক্ষেত্রে একরকম এবং কমপ্লেক্স অর্গানিজমসের ক্ষেত্রে অন্যরকম। যেমন হাইড্রা বা সিম্পল অর্গানিজম যেমন স্পঞ্জ, তো স্পঞ্জের ক্ষেত্রে এক রকমের ট্রান্সপোর্ট হয়, যেমন স্পঞ্জ আছে স্পঞ্জের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে সিলেন্টারেট মানে যেগুলো নিডারিয়া, তো সিলেন্টারেট, স্পঞ্জ এবং সিলেন্টারেট অর্থাৎ যেগুলো সিম্পল অর্গানিজম আছে, তো তাদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট হয় ওয়াটারের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? জলের মধ্য দিয়ে। কিভাবে ব্যাপারটা কেমন হয়? এবং বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হয় জলের সঙ্গে তাদের সেলের। যেমন যদি আমরা স্পঞ্জকে যদি আমরা দেখি, ধরো যাক এক্ষেত্রে স্পঞ্জ আছে, তো স্পঞ্জ তোমরা জানো এটা কিন্তু মুভ করতে পারে না, এমন একটা এনিম্যাল যেটা মুভ করতে পারে না। তাহলে স্পঞ্জের এটা দেহ, তো স্পঞ্জের দেহের সামনের দিকে একটা বড় ছিদ্র থাকে, তো তাকে আমরা কি বলবো? অস্টিয়া। তাহলে এই ছিদ্রটাকে আমরা বলবো অস্টিয়া। এবং এদের দেহের মধ্যে আরও অনেক ছোট ছোট ছিদ্র থাকে, এবং এই ছিদ্রগুলোকে আমরা বলবো অস্কিউলাম। সুতরাং সারাউন্ডিং ওয়াটার মানে সারাউন্ডিং মিডিয়াম থেকে ওয়াটার কি হবে? এই অস্কিউলাম দিয়ে স্পঞ্জের দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে অস্কিউলাম দিয়ে স্পঞ্জের দেহের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং জলের সঙ্গেই কিন্তু এদের ফুড চলে আসে, অর্থাৎ জলের মধ্যেই কিন্তু এদের খাবার ইত্যাদি থাকে। তো এরপরে এদের দেহের মধ্যে চলে আসে, এবং দেহের মধ্যে যে সেল থাকে, সেই সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয়, সেগুলো ব্যাপন পদ্ধতিতে জলের মধ্যে চলে গেল। আবার জলের মধ্যে যে খাবার আছে সেগুলো সেলের মধ্যে ঢুকে যায়, তারপরে আবার জল বাইরে বেরিয়ে যায়। তাহলে খাদ্যবস্তু পরিবহন এক্ষেত্রে জলের মধ্য দিয়ে হয়। আর যেগুলো কমপ্লেক্স অর্গানিজম আছে, যেমন হিউম্যান বললাম, তো হিউম্যানের ক্ষেত্রে প্রধানত এই খাবারের পরিবহন যার মধ্য দিয়ে হয়, তো সেটি হচ্ছে ব্লাড এবং তার সঙ্গে সঙ্গে লিম্ফ, ঠিক আছে। তাহলে কিসের মধ্য দিয়ে হয়? ব্লাডের মধ্য দিয়ে এবং তার সাথে সাথে লিম্ফের মধ্য দিয়ে। তো সিম্পল অর্গানিজমের ট্রান্সপোর্ট ব্যাস এইটুকুই, এনসিইআরটিতে আর খুব বেশি এখানে মেনশন করা নেই, জাস্ট জলের মধ্য দিয়ে পরিবহন হয় এটুকুই মেনশন করা আছে। এবং এরপরে আমরা চলে আসবো হিউম্যানের দেহের কিভাবে ট্রান্সপোর্ট হয়। তো হিউম্যানের দেহতে ট্রান্সপোর্টের যে মিডিয়াম আছে সেটা হচ্ছে ব্লাড এবং তার সাথে সাথে লিম্ফ। দেখো দেহের বিভিন্ন অংশতে রক্ত প্রধানত বিভিন্ন পদার্থ পরিবহন করে, তো যে সমস্ত জায়গাতে ব্লাড যেতে পারে না সেই সমস্ত জায়গাতে রক্ত পরিবহন করে লিম্ফ বা লসিকা। তোমাদের কিন্তু লিম্ফ্যাটিক সিস্টেমও খুব ভালো করে পড়তে হবে, কিন্তু মেনলি আমরা এই ভিডিওতে আজকে ফোকাস করব রক্তের বিভিন্ন উপাদানগুলো। একটা লিস্ট আমি তোমাদেরকে দেব যেটা একদম টোটালি কিন্তু এনসিইআরটি বেসড, এবং তার সঙ্গে সঙ্গে বেসিক আইডিয়া দেবো যে রক্তের মধ্যে প্রধানত কি থাকে, রাইট। এই ব্লাড আছে এবং তার সঙ্গে সঙ্গে লিম্ফ, তো এই ব্লাড এবং লিম্ফকে প্রকৃতপক্ষে আমরা বলবো বডি ফ্লুইড, তো এটাকেই আমরা বলবো বডি ফ্লুইড। সুতরাং আমাদের যে চ্যাপ্টার আছে যে বডি ফ্লুইড এবং সার্কুলেশন, তো বডি ফ্লুইড বলতে আমরা কি বুঝবো? ব্লাড এবং তার সাথে সাথে লিম্ফ। এছাড়া আমাদের দেহতে আরও বিভিন্ন রকমের বডি ফ্লুইড থাকে, যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হতে পারে, চোখেতে ফ্লুইড থাকে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সো ডিফারেন্ট টাইপ অফ ফ্লুইডস আর দেয়ার। অ্যাকচুয়ালি একটা মানুষের ওয়েট যদি 72 কেজি হয়, ধরে যাক কোনো মানুষের ওয়েট হচ্ছে 72 কেজি, 72 কেজি যদি কোনো মানুষের বডি ওয়েট হয়, তাহলে সেই বডি ওয়েটের অন্তত 60% কিন্তু ফ্লুইড, ঠিক আছে, 60% ফ্লুইড। তাহলে একজন 72 কেজি মানুষের দেহতে বডি ফ্লুইড কত থাকবে? বডি ফ্লুইড থাকবে 42 কেজি দেহতে। তাহলে এই বডি ফ্লুইডের পরিমাণ কত? যদি 72 কেজি যদি অ্যাভারেজ ওয়েট হয়, তাহলে সেই অ্যাভারেজ ওয়েটের 60% প্রধানত বডি ফ্লুইড থাকে। সুতরাং এক্ষেত্রে বডি ফ্লুইডের পরিমাণ কত হবে? 42 কেজি। এইবারে এই যে বডি ফ্লুইড আছে, ডিফারেন্ট টাইপের বডি ফ্লুইড থাকে, তো তার মধ্যে আমি কি বললাম? ব্লাড একটা গুরুত্বপূর্ণ বডি ফ্লুইড। সুতরাং ব্লাড গুরুত্বপূর্ণ বডি ফ্লুইড, তো ব্লাড তাহলে কত হবে? ব্লাড হচ্ছে 8%। তার মানে একটা মানুষের দেহতে ব্লাডের পরিমাণ কত? তাহলে তুমি যে বডি ফ্লুইড পড়তে চলেছো অর্থাৎ ব্লাড, তো তোমাকে জানতে হবে যে এই বডি ফ্লুইডের পরিমাণ কত। সুতরাং একটা মানুষের দেহতে প্রধানত এই বডি ফ্লুইডের পরিমাণ হবে
বা রক্তের পরিমাণ যেটা হবে সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহতে তাহলে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার। আচ্ছা, এরপরে ব্লাড হচ্ছে স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে প্রধানত একে আমরা বলবো যোগ কলা, কারণ দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে এটা প্রধানত যোগাযোগ রক্ষা করে। তাহলে কানেকটিভ টিস্যু স্পেশাল টাইপের, এটা কানেকটিভ টিস্যু। এবং তার সঙ্গে সঙ্গে ব্লাডের উৎপত্তি যেখান থেকে হয় সেটা হচ্ছে ভ্রূণের মেসোডার্ম। রক্ত সংবহন তন্ত্রের যা কিছু আছে, যেমন হার্ট আছে, ব্লাড ভেসেলস আছে, ব্লাড আছে, এগুলো সব কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। এবং এই কানেকটিভ টিস্যু এটা কিন্তু স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু। তাহলে এটাকে স্পেশাল বলা হচ্ছে এই কারণের জন্য, কারণ ব্লাড কিন্তু লিকুইড কানেকটিভ টিস্যু। তাহলে রক্ত কি? রক্ত হচ্ছে তরল যোগ কলা। দেখো, যে কোনো টিস্যু প্রধানত কী দিয়ে তৈরি হয়? যে কোনো টিস্যু প্রধানত সেল এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারসেলুলার বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, ম্যাট্রিক্স দিয়ে তৈরি হয়। তাহলে এক্ষেত্রে ব্লাডেতে যদি আমরা সেল দেখি, তো ব্লাডেতে এরকম সেল আছে, সো এখানে সেল আছে, এটাতে সেল আছে, সেল আছে, এবং সেলের মাঝখানে কি থাকবে? ফ্লুইড থাকবে, যাকে আমরা বলবো ইন্টারসেলুলার ফ্লুইড। তাহলে ব্লাডেতে যে সেলগুলো থাকে, প্রকৃতপক্ষে এই সেলগুলো এদের ইন্টারসেলুলার ফ্লুইডে ভাসমান অবস্থায় থাকে। এবং এই যে ইন্টারসেলুলার ফ্লুইড ব্লাডেতে আমরা যে দেখতে পাচ্ছি, সেলের মাঝে এই যে ইন্টারসেলুলার ফ্লুইড যেগুলো থাকে, এই ইন্টারসেলুলার ফ্লুইডটাকেই আমরা মেনলি বলবো প্লাজমা। তো এই ইন্টারসেলুলার ফ্লুইডকেই আমরা তাহলে কি বলবো? এটাকেই আমরা মেনলি বলবো প্লাজমা, রাইট? সো দিস ইজ কল্ড প্লাজমা। এবং এই প্লাজমার পরিমাণ কিন্তু 55%। তাহলে ইন্টারসেলুলার যে ফ্লুইড আছে, এই ইন্টারসেলুলার ফ্লুইডের পরিমাণ ব্লাডেতে 55%। এবং এক্ষেত্রে যেগুলো যে সেল আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি, তো এই সেলকে আমরা বলবো ফর্মড এলিমেন্ট। তাহলে এটাকে আমরা বলবো ফর্মড এলিমেন্টস, ঠিক আছে? এবং এই ফর্মড এলিমেন্টস প্রধানত 3 ধরনের হয়। এই ফর্মড এলিমেন্ট হতে পারে আরবিসি মানে লোহিত কণিকা, তার সঙ্গে সঙ্গে ফর্মড এলিমেন্ট হতে পারে ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, এবং তার সাথে সাথে ফর্মড এলিমেন্ট হতে পারে প্লেটলেটস। প্লেটলেটস মানে কি? প্লেটলেটস মানে অণুচক্রিকা। সো ডিফারেন্ট টাইপের ফর্মড এলিমেন্ট প্রধানত থাকে, এবং এই ফর্মড এলিমেন্ট প্রধানত 3 রকমের হয়। ওকে, আচ্ছা, সুতরাং ব্লাডকে আমরা দেখলাম যে স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু এবং ব্লাডের প্লাজমা ইত্যাদি দেখলাম। এখন একটা অংশ তোমাদেরকে বলবো যেটা এনসিইআরটিতে নেই, মানে এই যে ব্লাডের যে এই কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে তুমি কিভাবে আলাদা করবে, এটা কিন্তু এনসিইআরটিতে নেই। কিন্তু ব্লাড বুঝতে গেলে অবশ্যই তোমাকে জানতে হবে। শুধুমাত্র এনসিইআরটির উপরে আমি বেশ করে থাকবো না, কিছু কিছু অংশ তোমাদেরকে বলবো। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা কোনো একটা ব্যক্তির থেকে যদি আমরা ব্লাড নিই, সুতরাং কোনো ব্যক্তির দেহ থেকে আমরা ব্লাড নিলাম, এবং ব্লাড নেওয়ার পরেই যেখান থেকেই আমরা ব্লাড নেব এটুকু মাথায় রাখবে, তো তাকে যদি দেহের বাইরে বের করি, তো সেখানে কিন্তু অ্যান্টিকোয়াগুল্যান্ট অবশ্যই দিতে হবে। কি দিতে হবে? অ্যান্টিকোয়াগুল্যান্ট। কারণ রক্ত সঙ্গে সঙ্গে কিন্তু রক্তের টেন্ডেন্সি থাকে জমাট বেঁধে যাওয়ার, তো অ্যান্টিকোয়াগুল্যান্ট কিন্তু ব্লাডেতে দিতে হয়। এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট দেওয়ার পরে আমরা কি করব? অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা দিলাম, এবং দিয়ে তারপরে সেটাকে আমরা একটা সেন্ট্রিফিউজ যন্ত্রে এই ব্লাড স্যাম্পেলটাকে ঘোরাবো। সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি আমরা ঘোরাই, তাহলে 3টে ডিফারেন্ট লেয়ার আমরা ব্লাডেতে আমরা পেয়ে যাব। সুতরাং দেখো, এরকম একটা টেস্ট টিউব আমি আঁকছি। সুতরাং এটা একটা টেস্ট টিউব। তো এই টেস্ট টিউবের মধ্যে আমরা ব্লাডকে, বা এই টেস্ট টিউবের মধ্যে প্রধানত ব্লাড স্যাম্পেল রেখে, এটা বা এটা সেন্ট্রিফিউজ যন্ত্র বলতে পারো। তো এই যে সেন্ট্রিফিউজ যন্ত্র আছে, এই সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি আমরা ব্লাডকে ঘোরাই, একদম নিচের দিকে রেডিশ থকথকে মাস অফ সেল আমরা দেখতে পাবো। তাহলে এখানে একদম রেড এরকম থকথকে অংশ দেখতে পাবো নিচের দিকে, কারণ যেগুলো ভারী হবে সেন্ট্রিফিউজ যন্ত্রে প্রধানত সেগুলো এরকম নিচে থিতিয়ে পড়বে। এবং এই যে অংশটা আছে যেটা একদম থিতিয়ে পড়েছে, তো এই অংশটাই প্রধানত আরবিসি বা এরিথ্রোসাইট, এবং এর পরিমাণ অন্তত 45%, রাইট? তো ব্লাডেতে তাহলে ম্যাক্সিমাম যে সেল থাকে সেটা কিন্তু আরবিসি। এরপরে উপরের দিকে একদম স্ট্র কালারের একটা অংশ তুমি দেখতে পাবে। তো উপরের দিকে
এইভাবে স্ট্র কালারের একটা লেয়ার তুমি দেখতে পাবে, ঠিক আছে, একদম ওপরে। এটা ম্যাক্সিমাম লেয়ার, ঠিক আছে, এটা কিন্তু আরবিসির থেকেও অনেক বেশি থাকে। তো এই যে ম্যাক্সিমাম যে লেয়ার, স্ট্র কালারের যে লেয়ার দেখতে পাচ্ছ, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে প্লাজমা। এবং এই যে প্লাজমা আছে, এই প্লাজমার পরিমাণ কত হবে? 55%। এবং ব্লাডেতে যেহেতু প্লাজমা অনেক বেশি থাকে দেন আরবিসি, এবং সেই জন্যই রক্ত স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু, অর্থাৎ রক্ত হলো তরল যোগকলা। এবং এই দুটো লেয়ারের মাঝখানে আরও একটা লেয়ার আমরা দেখতে পাবো, এবং সেই লেয়ারকে বলা হয় বাফি লেয়ার। তো এখানে আমরা কি দেখতে পাবো? আরও একটা লেয়ার আমরা দেখতে পাবো, রাইট? তো এই যে লেয়ার আছে, তো এই লেয়ারটাকে আমরা বলবো বাফি কোট। সুতরাং এখানে আমরা যে লেয়ার দেখতে পাচ্ছি ইন বিটুইন প্লাজমা অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই যে আরবিসি যেটা আছে, তো এটাকেই বলা হয় বাফি কোট। তাহলে বাফি কোটের পরিমাণ কত হবে? অবভিয়াসলি বাফি কোটের পরিমাণ হবে লেস দ্যান 1%। কত হবে এর পরিমাণ? লেস দ্যান 1%। এবং এই বাফি কোটের মধ্যে কি থাকে? বাফি কোটের মধ্যেই থাকে ডব্লিউবিসি প্লাস প্লেটলেটস, ঠিক আছে। তাহলে এর মধ্যেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডব্লিউবিসি প্লাস প্লেটলেটস। তাহলে রক্তের বিভিন্ন উপাদানগুলোকে আমরা সেপারেট করতে পারবো যে প্রসেসে, তো সেটাই হলো সেন্ট্রিফিউগেশন। তাহলে রক্তের বিভিন্ন উপাদানগুলোকে আমরা সেপারেট করতে পারবো সেন্ট্রিফিউগেশন প্রসেসে, রাইট? আচ্ছা আচ্ছা, এবারে রক্তের বিভিন্ন উপাদানগুলোকে যদি আমরা চার্টের সাহায্যে লিখি, একটু দেখো কিভাবে লিখছি, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রক্তের বিভিন্ন, দেখো এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে রক্তের এই বিভিন্ন উপাদানগুলোকে আমরা চার্টের সাহায্যে লিখব, রাইট? তো প্রথমেই আমরা যেটা লিখব, তো সেটা হচ্ছে ব্লাড। সো ফার্স্ট কি থাকবে? ব্লাডের কম্পোনেন্ট, রাইট? সুতরাং এক্ষেত্রে আমি লিখছি তো ব্লাড কম্পোনেন্ট, অর্থাৎ ব্লাডের বিভিন্ন উপাদান, ব্লাডের কম্পোনেন্ট। তো রক্তের তাহলে উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। রক্তকে তরল যোগকলা বলা হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে রক্ত কিন্তু ভিসকাস ফ্লুইড, মানে জলের থেকেও কিন্তু রক্ত কিন্তু চটচটে হয়। আমরা যদি ব্লাডেতে যদি হাত দিই, সেটা তুলনা একটু চটচটে লাগে, ভিসকাস লাগে, অন্তত 4 থেকে 5 টাইমস ওয়াটারের থেকে মোর ভিসকাস, রাইট? সুতরাং 4 থেকে 5 টাইমস মোর ভিসকাস দেন ওয়াটার, ভিসকাস দেন ওয়াটার। এর সাথে সাথে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় রক্তের পিএইচ কিন্তু 7.4, এবং রক্ত একটু সল্টি ইন নেচার, মানে রক্ত স্বাদে লবণাক্ত, কারণ ব্লাডেতে আমরা NaClকে দেখতে পাই, ঠিক আছে। রক্তের মধ্যে প্রচুর NaCl থাকে, এবং সেই জন্যই রক্ত কিন্তু একটু সল্টি ইন নেচার। এবারে এই যে ব্লাডের যে কম্পোনেন্ট আছে, এই ব্লাডের কম্পোনেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি, যেটা তোমাদেরকে বলছিলাম। তো রক্তের কম্পোনেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। দেখো ব্লাডের কম্পোনেন্ট তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে। এক নম্বর যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা। সুতরাং ব্লাডের কম্পোনেন্ট আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম যে ভাগ, তো সেটা হচ্ছে প্লাজমা, এবং সেকেন্ড যে ভাগ আছে, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ফর্মড এলিমেন্ট, ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখালাম। তাহলে দেখো এক্ষেত্রে, সুতরাং আমি একটু লিখছি, দেখো তো এই জায়গাতে তাহলে কি থাকবে? এখানে থাকবে প্লাজমা। তো প্লাজমার মধ্যে তাহলে কি থাকে? প্লাজমার পরিমাণ তাহলে কত হবে? প্লাজমার পরিমাণ হবে 55%। অবভিয়াসলি প্লাজমা হবে 55%, কারণ রক্তের মধ্যে প্লাজমাই জেনারেলি বেশি পরিমাণে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আছে ফর্মড এলিমেন্ট, মানে যে সমস্ত সেলগুলো আছে, ফর্মড এলিমেন্ট, রাইট? তো ফর্মড এলিমেন্টস রক্তের মধ্যে থাকে, মানে বিভিন্ন রকমের সেল এক্ষেত্রে থাকে। এবং এই যে প্লাজমা আছে, অর্থাৎ ফর্মড এলিমেন্ট তাহলে কত পার্সেন্ট? এটা হচ্ছে 45%। এবং এই যে প্লাজমা আছে, এই প্লাজমা প্রধানত ওয়াটার থাকে। তো প্লাজমার মধ্যে ওয়াটার প্রচুর পরিমাণে থাকবে, একটু লিখছি দেখো। তাহলে প্লাজমার মধ্যে ওয়াটার থাকে কত? 90 থেকে 92%, একদম এনসিইআরটিতে যেটা দেওয়া আছে সেইভাবেই লিখছি। তাহলে ওয়াটার থাকে 90 থেকে 92% প্লাজমাতে আমরা ওয়াটার দেখতে পাই। তার সঙ্গে প্লাজমাতে আমরা প্রোটিন দেখতে পাই। প্লাজমাতে ডিফারেন্ট টাইপের প্রোটিন দেখা যায়। কি প্রোটিন দেখা যায়? যেমন অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফাইব্রিনোজেন থাকে। সো ডিফারেন্ট টাইপের প্রোটিন আমরা প্লাজমাতে দেখতে পাই। এবং প্লাজমাতে প্রোটিন থাকবে 6 থেকে 8%।
এবং তার সঙ্গে সঙ্গে প্লাজমাতে থাকে ডিফারেন্ট টাইপের এলিমেন্টস, মানে বিভিন্ন এলিমেন্টস আমরা প্লাজমাতে দেখতে পাই বা বিভিন্ন রকমের আয়ন্স আমরা প্লাজমাতে দেখতে পাই। যে প্লাজমাতে তাহলে দেখো বিভিন্ন রকমের আয়ন্স থাকে, যেমন প্লাজমাতে আমরা সোডিয়াম আয়ন দেখতে পাবো, পটাশিয়াম আয়ন দেখতে পাবো, ক্যালসিয়াম আয়ন দেখতে পাবো, প্লাজমাতে আমরা ক্লোরাইড আয়ন দেখতে পাবো, প্লাজমাতে আমরা বাইকার্বনেট আয়ন দেখতে পাবো। সো ডিফারেন্ট টাইপের আয়নস আমরা দেখতে পাবো। এবং প্লাজমার যে প্রোটিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্লাজমার প্রোটিনগুলো কি হতে পারে? প্লাজমার প্রোটিন হতে পারে অ্যালবুমিন। এবং এই প্লাজমা প্রোটিনগুলো প্রধানত লিভারে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু প্রতিদিন কিছু না কিছু নষ্ট হয়ে যায়। অ্যালবুমিন থাকে, এর সাথে সাথে প্লাজমা প্রোটিন হিসাবে আমরা গ্লোবিউলিন পাবো এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন আমরা পাবো, সেটি হলো ফাইব্রিনোজেন। ঠিক আছে, তো আমরা সব সময় বলি যে প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন, কিন্তু কখনোই আমরা সিরাম প্রোটিন বলি না। ঠিক আছে, সুতরাং ফাইব্রিনোজেন এখানে একটু লিখি, নট সিরাম প্রোটিন। এটাকে কিন্তু কখনোই আমরা সিরাম প্রোটিন বলি না। কেন বলি না আমি একটু পরেই আসছি। ঠিক আছে, সো দিস ইজ নট সিরাম প্রোটিন। এবার দেখো এই যে ফর্মড এলিমেন্ট যেগুলো আছে, এই ফর্মড এলিমেন্টগুলো প্রধানত 3 ধরনের হয়। তাহলে প্লাজমা আমরা দেখে নিলাম, প্লাজমার বিভিন্ন উপাদানগুলো। তো এবার ফর্মড এলিমেন্টগুলো আমরা দেখি। তো ফর্মড এলিমেন্ট কত রকমের হয় দেখো, যেটা বলছিলাম। তো ফর্মড এলিমেন্ট প্রধানত 3 ধরনের হয়, রাইট? সো ফর্মড এলিমেন্ট 3 ধরনের আমরা ফর্মড এলিমেন্ট দেখতে পাবো। তাহলে আরবিসি থাকে, তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্লেটলেটস থাকে। সুতরাং 3 ধরনের ফর্মড এলিমেন্ট আমরা এখানে দেখতে পাবো। দেখো, তো এক্ষেত্রে আমি একটু আঁকছি। দেখো ফর্মড এলিমেন্ট, সুতরাং আরবিসি আমরা পাবো। কি পাবো আমরা? আরবিসি। তার সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ ফর্মড এলিমেন্ট পাবো এবং সেটা হচ্ছে ডব্লিউবিসি। এর সাথে সাথে আরও এক রকমের ফর্মড এলিমেন্ট পাবো এবং সেটি হলো প্লেটলেটস, রাইট? চলো তাহলে এই যে ফর্মড এলিমেন্ট আছে লিখি এখানে। তো আরবিসি থাকে, আরবিসি বা একে আমরা বলবো এরিথ্রোসাইট, আরবিসি অর একে আমরা বলবো এরিথ্রোসাইট, মানে লোহিত রক্তকণিকা। এর সাথে সাথে এখানে থাকে ডব্লিউবিসি। তো ডব্লিউবিসির আরও একটা নাম হচ্ছে লিউকোসাইট। ডব্লিউবিসির আরও একটা নাম কি? লিউকোসাইট। এর সাথে সাথে আরও এক রকমের ফর্মড এলিমেন্ট আমরা দেখতে পাই, সেটি হলো প্লেটলেটস। প্লেটলেটস কিন্তু প্রকৃতপক্ষে কোনো সেল নয়, তো প্লেটলেটস বা অনুচক্রিকা। তো একে আমরা বলবো থ্রম্বোসাইট। তাহলে এই সেলের নামগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো আরবিসি মানে হচ্ছে এরিথ্রোসাইট, ডব্লিউবিসি মানে হলো লিউকোসাইট এবং যে প্লেটলেটস আছে, তো প্লেটলেটসগুলোকে আমরা বলবো থ্রম্বোসাইট। এইবারে এই যে ডব্লিউবিসি বা লিউকোসাইট আছে, এই ডব্লিউবিসি বা লিউকোসাইটকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, প্রচুর ইম্পর্টেন্ট। ডব্লিউবিসি বা লিউকোসাইটকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটি হলো আগ্রানুলোসাইট। আগ্রানুলোসাইট মানে কি? মানে যে সমস্ত ডব্লিউবিসিতে কোনো দানাদার থাকে না, তাদের সাইটোপ্লাজমে কোনো গ্র্যানিউলস থাকে না। আর যেটা আছে তো সেটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, মানে দানাদার শ্বেতকণিকা। তাহলে 2 ধরনের ডব্লিউবিসি আমরা দেখতে পাচ্ছি, একটা আগ্রানুলোসাইট এবং আরও একটা হলো গ্র্যানিউলোসাইট। তো এই যে আগ্রানুলোসাইট আছে, এই আগ্রানুলোসাইট আবার 2 ধরনের হয়। একটি হলো লিম্ফোসাইট। সুতরাং আগ্রানুলোসাইট আবার 2 ধরনের হচ্ছে লিম্ফোসাইট। তাহলে কি কি হবে? লিম্ফোসাইট। এবং আগ্রানুলোসাইট আছে কি? আগ্রানুলোসাইট আছে মোনোসাইট। লিম্ফোসাইট এবং মোনোসাইট এদের যে পার্সেন্টেজ, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, তো সেই পার্সেন্টেজগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে। এবং গ্র্যানিউলোসাইট যেটা আছে, দেখো নিউট্রোফিল আছে গ্র্যানিউলোসাইটে। তাহলে কি আছে? নিউট্রোফিল আছে, তার সঙ্গে সঙ্গে ইওসিনোফিল আছে, নিউট্রোফিল আছে, এর সাথে সাথে ইওসিনোফিল আছে, এর সাথে সাথে এখানে যেটা আছে তো সেটা হলো বেসোফিল। তো এই সেলগুলো সম্পর্কে আমি পরে দিন তোমাদের সঙ্গে আলোচনা করব। জাস্ট
আমি রক্তের মধ্যে কী কী থাকে আজকে সেটা তোমাদেরকে বললাম, এবং আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিই। দেখো ব্লাডের এই যে সেলগুলো আছে, এই যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট প্রধানত অ্যান্টিবডি তৈরি করে, সুতরাং দে প্রডিউস অ্যান্টিবডি, রাইট। এবং এই মোনোসাইট এবং নিউট্রোফিল আছে, দেখো মোনোসাইট অ্যান্টি অ্যালার্জিক এবং বেসোফিল প্রকৃতির যে শ্বেতকণিকা আছে, ডব্লিউবিসি আছে, এরা প্রধানত ইনফ্ল্যামেশন বা বিভিন্ন প্রদাহতে সাহায্য করে। তো এগুলোই হচ্ছে মেনলি রক্তের বিভিন্ন উপাদান। তো রক্তের বিভিন্ন কম্পোনেন্ট তোমাদের বডি ফ্লুইড এবং সার্কুলেশন অংশে, এই অংশগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। মানে এগুলো তোমাদেরকে জানতে হবে যে প্রকৃতপক্ষে এই আরবিসি, তার স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি, লিউকোসাইট, প্লেটলেট, তো এগুলোই হলো রক্তের বিভিন্ন উপাদান, অর্থাৎ রক্তের বিভিন্ন কম্পোনেন্ট। এবার আমাদেরকে ধীরে ধীরে এই বিভিন্ন কম্পোনেন্টগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমরা আলোচনা করব রক্তের যে প্লাজমা থাকে, তো সেই প্লাজমার কম্পোনেন্টগুলো সম্পর্কে পরের দিন আলোচনা করব, এবং তারপরে আমরা সেলগুলো সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।